পাতাবাহার বই পঞ্চম শ্রেণী ক্লাস নম্বর 12, অর্থাৎ আজকে আমরা এই বইয়ের 12 নম্বর ক্লাসে আছি। পৃষ্ঠা নম্বর 19 এবং 20-তে। 19 নম্বর পৃষ্ঠা সবাই বের করো। আমরা গল্প পাঠে রয়েছি। গল্পের নাম এতোয়া মুন্ডার কাহিনী, লেখিকার নাম মহাশ্বেতা দেবী। এই গল্পের আমরা আগের দুটো ক্লাস করেছি। তাহলে গল্প পাঠের আজকে 3 নম্বর ক্লাস, তাই তো? আমরা গল্প পাঠ করব এবং অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। লোধা পুরোহিত পুজো করে। এর আগে একটু চলে যাই। আগেরটুকু কি আছে? আগেরটুকু না জানলে আবার মুশকিল হয়ে যাবে। হাতিঘর কলকাতা থেকে কাছে, তবু অনেক দূরে। বা কত দূরে? হাওড়া থেকে চলো খড়গপুর, তারপরে বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বরাম্মা দেবী, যিনি সকলকে রক্ষা করেন। অর্থাৎ হাওড়া থেকে কিভাবে আমরা যাব সেই পথের বর্ণনা দেওয়ার প্রসঙ্গেই এখানে বলা হচ্ছে ওই যে গুপ্তমণি মন্দিরটা, সেখানে লোধা পুরোহিত পুজো করেন। লোধা বলতে একটা আদিবাসী, সাঁওতাল, মুন্ডা এবং লোধা। লোধা হচ্ছে কি? জঙ্গলের সন্তান, জঙ্গল ওদের মা, তাই না? সেই লোধা পুরোহিত পুজো করেন। বোম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণি মন্দিরে প্রণামী দেয়। অর্থাৎ গুপ্তমণি মন্দিরের সামনে দিয়ে যে বড় রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে বম্বে রোড। ওই রোড দিয়ে যত বাস যায়, যত ট্রাক চলে বা লরি, তারা সবাই ওই মন্দিরের সামনে দাঁড়ায়, আস্তে করে, কখনো দাঁড়ায় কখনো আস্তে করে, মন্দিরের ওখানে টাকা ছুঁড়ে দেয়। প্রণামী বলা হয়। দেখো না, অনেকে প্রণাম করে টাকা দেয়, সেটাকে প্রণামী বলে। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না কে জানে। ওই গুপ্তমণি থেকে আবার রোহিণী যেতে হবে। তা সেই রোহিণী যাবার বাস পাওয়া যাবে কিনা জানা নেই। অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না, সম্ভাবনা থাকে না সব সময়। তাই বলছে যে বাস পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, কে জানে পাবে কিনা। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল। দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ এই উত্তর, এই দক্ষিণ, এই পূর্ব, এই পশ্চিম। এই দক্ষিণ এবং এই পশ্চিম এর মাঝামাঝি জায়গায় বরাবর গেলে দক্ষিণ পশ্চিম। বোঝা গেল দক্ষিণ পশ্চিম কোন দিকে? তাহলে দক্ষিণ পশ্চিম বরাবর গুপ্তমণি মন্দিরের সামনে থেকে 7-8 মাইল হাঁটো। এক মাইল মানে হচ্ছে 1.5 কিলোমিটার, অর্থাৎ 8 মাইল মানে 12 কিলোমিটার। 12 কিলোমিটার হাঁটো। হাঁটলে কি হবে? হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী, যার জল কাচের মতো। আচ্ছা, নদীর জল আবার কাচের মতন হয় নাকি? কাচ তো শক্ত। তাহলে কাচের মতো নদীর জল হয় কোনোদিন? হয় কখনো? হয়। কখন হয়? কাচের মতো পরিষ্কার। কাচের মতো শক্ত সেটা বলেনি, কাচের মতো পরিষ্কার। তাহলে সেই নদীটা পেরোলেই ছোট ছোট আদিবাসী গ্রাম। ওই নদীটাকে যেই পার করবা তখন ছোট ছোট আদিবাসী গ্রাম পাবে। তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো। এরপরে রোহিণী গ্রাম, অনেক বড় মস্ত। সেই রোহিণী গ্রামটা যখন পাস করবে তখন ডুলং নদী, যার আদিবাসী নাম দরঙ্গারা। কালকেই তো আমরা পেয়েছিলাম এটা আগের ক্লাসে। তাহলে ডুলং নদী, ডুলং নদীটা কোন গ্রাম পার করার পরে? রোহিণী গ্রাম পার করার পরে। এই ডুলং নদীকে আগেকার দিনে কি বলা হতো? দরঙ্গারা, তাই তো? সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। সে নেচে নেচে চলেছে মানে তার জল যখন প্রবাহিত হয় তখন জলের মধ্যে একটা স্রোত থাকে, তাই বলা হয় নেচে নেচে চলেছে তোমার সাথে। মানে তুমিও যেদিকে যাচ্ছ সেও সেদিকে যাচ্ছে। এই জন্য যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেলে এতোয়াদের গ্রাম হাতিঘর। এবার ওই রাস্তা দিয়ে যখনই তুমি যাচ্ছ ডুলং নদী পার করে, যেতে যেতে একটা বিরাট বড় শাল গাছ আর একটা অর্জুন গাছ তুমি বুঝে গেলে শুরু হয়ে গেল। হ্যাঁ, কোন গ্রাম? এতোয়াদের গ্রাম, হাতিঘর। কোন গ্রাম? হাতিঘর শুরু হয়ে গেল। আচ্ছা, এই যে আকাশ ছোঁয়া শাল গাছের কথা যেটা বলেছে, বলতো এই আকাশ ছোঁয়া শাল গাছটাকে মুন্ডারা পুজো করে কি করে না? করে। কি দেবতা হিসেবে? কোন দেবতা হিসেবে? বরাম মা, বরাম মা হিসেবে। আচ্ছা, হাতিঘরে তো পৌঁছে গেলাম, তাই তো? এবার দেখি হাতিঘরের মধ্যে ঢুকে যাই। এখান থেকে গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি,
মস্ত ঘোড়া। তাহলে গাছটার গোড়ায় তুমি দেখতে পাবে মাটি পোড়া দিয়ে মস্ত বড় হাতি আর মস্ত বড় একটা ঘোড়া, ছোট ছোট অমন অনেক হাতি, অনেক ঘোড়া। আদিবাসী অআদিবাসী সবাই গ্রাম দেবতা বা গরামকে পুজো দিতে গেছে। গ্রামের আদিবাসী হোক বা আদিবাসী না হোক, সবাই কিন্তু গরাম মাকে পুজো করে, তাই তো? তাহলে ছোট ছোট হাতি, ছোট ছোট ঘোড়া অনেক দেখতে পাবে, কেন? ওইগুলোকে পুজো করা হয়, তাই তো? এবার দেখো, ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণরেখায়। খানিক বাদে কিভাবে নদী আর একটা নদীতে মেশে? এই একটা নদী, এটা সুবর্ণরেখা। এই গরম নদী গিয়ে কিছু দূর গিয়ে এই সুবর্ণরেখার সাথে মিশে গেছে এখানে, বুঝেছো? তাহলে গরম নদী, এই ডুলং নদী খানিকটা গিয়ে কোন নদীর সাথে মিশে গেছে? সুবর্ণরেখা নদীর সাথে। সে যেন গেরুয়া জলের সমুদ্র। গেরুয়া জল মানে কাদা থাকলে জলের রংটা গেরুয়া টাইপের হয়, তাই বলছে গেরুয়া জলের সমুদ্র, মানে অনেক জল। এখানে সমুদ্র বলতে কি বোঝাচ্ছে? সমুদ্রকে না, ওই সুবর্ণরেখা নদীর জল অনেক, তাই বোঝাচ্ছে। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো। তোমার যদি মনে হয় আমি স্নান করবো, তাহলে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। জল তো কোমর অবধি, ডুবে যাবে না। জল কিন্তু আবার বেশি না, কোমর অবধি জল, ডুবে যাওয়ার কোনো ভয় নেই। স্রোত কি জোরালো, কিন্তু স্রোত আছে। আমি বললাম না নেচে নেচে চলেছে, মানে স্রোত আছে, তাহলে এখানে স্রোত আছে। এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। ওই যে কোমর অব্দি জল, তো এবার মোষের পিঠে বসলে তো মোষ তো ডুবে যাচ্ছে না, মোষের পিঠে বসে এতোয়া এ মাথার থেকে ওই মাথা চলে যায়। কতবার পার হয়েছে, কত সময় পার হয়ে চলে যায়। মোষ নিয়ে ওই পারে যায়, আবার এই পারে আসে, নানান রকম কাজ করেও। বোঝা গেল এটুকু? এরপরে এতোয়া কি করে, প্রশ্ন করেছে লেখিকা। এতোয়া কি করে? ও গরু ছাগল মোষ চড়ায়। গরু ছাগল তো এতদিন জানতাম, আজকে আবার জানলাম মোষও চড়ায়। নতুন জিনিস জানতে পারলাম আজকে। বলো তো আজকের পড়ায় আমরা এতোয়া সম্পর্কে নতুন কি জানলাম? জোরে বলো। গরু ছাগলের সাথে আবার মোষও চড়ায়, এটা নতুন জানতে পারলাম। নামটি এতোয়া কেন গো? আচ্ছা, ওই ছেলেটার নাম এতোয়া কেন? রবিবারে জন্মালো যে, রবিবারে জন্মালে আদিবাসীরা তাকে এতোয়া বলে। কি বলে? আর আমাদের বাঙালিরা কি বলে? রবি বলে ডাকে। এ রবি, রবি ভালো আছিস বলি না? আর এতোয়ারা কি বলে? ওরা এতোয়া বলে। সোমবারে যদি জন্মায় তাহলে নাম হতো সোমরা বা সোমাই, এমনি কোনো নাম হতো, সোমাই, সোমরা এরকম নাম হতো। কিন্তু সে তো রবিবারে জন্মেছে, তাই তার নাম কি হয়েছে? এতোয়া। আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এটা আদিবাসীদের মধ্যে একটা প্রচলন আছে, যে বারে জন্ম সেই বারের সাথে মিলিয়ে নাম রাখে। যেমন বুধবারে জন্ম হলে বুধন, মঙ্গলবারে জন্ম হলে মঙ্গল, তাই তো? এরকম নাম রাখে ওরা। যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নামও রাখে। যেমন মঙ্গল সর্দার, তাই না? ওর এতোয়া দাদুর নাম কি? মঙ্গল সর্দার, মঙ্গলবারে জন্মেছিল। আবার তুমি এমনিও নাম রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। ও ঠাকুরদার নাম মঙ্গল মুন্ডা, সে নাম দিয়েছিল। এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলাও বলে, নিজের ভাষাও বলে। ওদের একটা নিজস্ব ভাষা থাকে, আদিবাসীদের একটা নিজস্ব ভাষা থাকে, আর বাংলাতেও তারা কথা বলে। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। এই কথাটির অর্থ কি? বাচ্চা ঘোড়া কি করে জানো? খুব জোরে জোরে ছোটাছুটি করে। তাহলে এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এই লাইনটা লিখে প্রশ্ন লিখতে হবে, এর অর্থ কি? অর্থটা কি হবে বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। এর অর্থ হচ্ছে দুরন্ত ঘোড়া, বাচ্চা ঘোড়া ভীষণ দুরন্ত হয়, এতোয়াও খুব দুরন্ত এবং খুব ছোটাছুটি করতে পারত, এক জায়গায় কখনো স্থির হয়ে থাকে না, তাই তাকে দুরন্ত বাচ্চা ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই?
মিতালি, বুঝতে পেরেছ? আচ্ছা, এখনই লাফিয়ে ওঠে দৌড় লাগাবে। বাচ্চা ঘোড়া লাফ দেবে আর দৌড় লাগাবে, এ তো তাই, এক জায়গায় বসবে না, উঠেই দৌড় মারবে। বয়স তো মোটে 10, এ তো আর তখন বয়স কত ছিল? মোটে 10 বছর। মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া, এ তো আর মাথায় চুলটা ঝাঁকড়া, আর চুলটার রং কেমন? লালচে। কেন বলো তো? ওরা চুলে তেল দেয় না, আর ধুলো বালি নোংরা লেগে লালচে লালচে হয়ে যায়। বোঝা গেল? সব সময় পরনে একটা খাকি হাফ প্যান্ট। খাকি হাফ প্যান্ট মানে পুলিশের যে পোশাক, ওটাকে খাকি রং বলা হয়। তাহলে ওর খাকি একটা পোশাক পরা থাকে, হাফ প্যান্ট। চোখ দুটো জলজলে আর ধারালো, এ কথার অর্থ কি? চোখ দুটো জলজলে বলতে যার বুদ্ধি বেশি, বুদ্ধিদীপ্ত ছেলেদের চোখ বা মেয়েদের চোখ জলজলে থাকে। আর ধারালো, ধারালো মানে বেশ বুদ্ধি আছে, সেটা বোঝা যায়। জলজলে এবং ধারালো দুটো কথারই অর্থ হচ্ছে বুদ্ধি শুদ্ধি মাথায় আছে অনেক, এবং খুব চঞ্চল, এবং খুব চঞ্চল এবং বুদ্ধি আছে। এটা বললে কি বুঝবো? চোখ ধারালো এবং মানে উজ্জ্বল। চোখ ধারালো এবং উজ্জ্বল বললে কি বুঝবো? মাথায় বুদ্ধি অনেক বেশি এবং সে চঞ্চল আছে। সব দিকেও নজর থাকে, সব দিকেই নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। ও ঠাকুরদা তো অনেক বুড়ো হয়ে গেছে, আবার ও তো অনেক ছোট, কিন্তু ছোট হলে কি হবে? ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা সব ওর চোখে পড়ে, সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। যখনই কোথাও শুকনো ডাল পাতা পায়, শুকনো পাতা পায়, ও সব বাড়িতে নিয়ে যায়। কেন? রান্না করতে হবে, জ্বালানি। ও চোখ এড়ায় না, ধারালো চোখ। যার চোখে সবকিছু, যে সবকিছু নজরে রাখতে পারে, বুদ্ধি শুদ্ধি আছে, চঞ্চল এবং সবকিছু নজরে রাখতে পারে, তার চোখই ধারালো হয়। এরও চোখ ধারালো, কারণ কোনো কিছু বাদ যায় না চোখে। পাতা পড়ে থাকলে কুড়োয় নিয়ে আসবে, ডালপালা পড়ে থাকলে কুড়াই নিয়ে আসবে। গ্রামে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে, এটা গ্রামগঞ্জে হয়। একদিন হাট বসে, বিকেলের দিকে সব লোকজন আসে, অনেক জিনিসপত্র নিয়ে আসে, সবজি, তারপরে মশলা, অনেক কিছু নিয়ে আসে। আর গ্রামের লোকজন সেই হাটে গিয়ে বাজার করে। হাটের দোকান ঝাটপাট দিয়েও একটি বস্তা চেয়ে নিয়েছে। ইয়ে কই করে, এতোয়া হাটে চলে যায় বিকেলে, দোকান খোলে সবাই, তখন ও ঝাড় দিয়ে দেয়। ঝাড় দিয়ে দিলে ওকে পয়সা, বা সবজির দোকান হলে সবজি এসব দেয়। একটা বস্তা চেয়ে নিয়েছে। বস্তায় কি করবে? বস্তাটি ওর সঙ্গে থাকে। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম। ওই বস্তার মধ্যে অনেক কিছু নেয়, আবার এদিকে আমও কুড়োয় নেয়। টোকো আম মানে যে আম খেতে টক লাগে, যে আম খেতে টক লাগে। শুকনো কাঠ, ওই বস্তার মধ্যে কাঠও নিয়ে নেয়। মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মাটির তলা থেকে মেটে আলু খুঁড়ে বের করে, সেটা ওই বস্তার মধ্যে নেয়। যা যা দরকার ও সব বস্তার মধ্যে ঢুকায়। মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। আর মজা পুকুর মানে কি? যে পুকুরে মজা আছে না, যে পুকুরে জল নেই, জল শুকিয়ে গেছে, ওই পুকুরের ধার দিয়ে শাক হয়, সেই শাক তুলে নেয়। কেন? রান্না করবে, খাবে। সব চলে যায় ওর বস্তায়। সর পরে দেখো একটা দাগ আছে, তারপরে ব আছে, মানে কি? সর পরে একটা দাগ আর ব মানে কি? একটা দাগ দেওয়ার অর্থ কি? একটা দাগ দেওয়ার অর্থ হচ্ছে সব। একটু টেনে বলতে হবে, সব মানে সব কিছু ওর বস্তার মধ্যে চলে যায়। তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চরে ওঠে। ডুলং নদী পার করলে ওই পারে গেলে নদীর চর পাওয়া যায়, মানে যেখানে অনেকটা জমি ফাঁকা পড়ে থাকে, নদী শুকিয়ে যাওয়ার পর এটা হয়। ও ওইখানে কি করে? গরু নিয়ে চলে যায় ডুলং নদী পার করে। গিয়ে কি করে? ওখানে চরে গরুদের খেতে দেয়, গরু ঘুরে ঘুরে ঘাস খায়। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। ওইখানে চরে কি আছে? ঘাস আছে, সেখানে গরু মোষ ছেড়ে দেয়। এবারও
দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু, ওই চরের মাঝখানে সুবর্ণরেখা নদীটা সরু হয়ে গেছে এক জায়গায়। সারা বছর জল থাকে না, বর্ষাকালে জল হয়, সারা বছর এরকম সরু থাকে নদীটা। সেই সুবর্ণরেখা নদীটা যেখানে সরু, সেই জায়গাটায় কি করেছে ও, ওই জায়গায় দৌড় মারে। গরু যেই ঘাস খায় আরো দৌড় মারে। বাঁশে বোনা জালটা পাতে সেখানে, ওই অল্প একটু জল, ওইখানে বাঁশ দিয়ে বোনা একটা জাল আছে যাকে আমরা ঘুনি বলে থাকি, অনেকেই চেনো ঘুনি, বিলে মাছ ধরার সময় অনেকে পাতে, ওইটা সেখানে গিয়ে ও পাতে। এখন ও রাজা। এখন ও রাজা মানে এখন আর কেউ ওরে কাজ করার কথা বলতে পারবে না, কারণ বাবুরা তো আর এখানে আসবে না। এখন সারাদিন গরু ঘাস খাবে আর ও সারাদিন মাছ ধরবে, কেউ বলার নেই। রাজা মানে কি, যাকে কেউ অর্ডার করার কেউ থাকে না, স্বাধীন। এখন তো স্বাধীন, ও নিজের রাজা মনে করছে, আমার এখন আর কি পায় আমারে, আমি এখন মাছ ধরবো শুধু। যাবো পরের পৃষ্ঠায়, চলে আসো। এই নদী আকাশ চরের রাজা। এই নদীর ও রাজা, কারণ ও একাই মাছ ধরবে। এই চরে ও একাই গরু চড়াচ্ছে, ও রাজা। হ্যাঁ, ও একাই রাজা, এখন পুরো চরের রাজা। আকাশ জুড়ে শুধু এতোয়ার নাম, কেউ ওরে বারণ করতে পারছে না। তাই ও এই চরের, এই নদীর, এই আকাশের রাজা। নিজেকেই বলে, মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই। ও নিজে নিজে বলে, আমি যদি আজকে মাছ পাই তাহলে তো আজকে রাত্রে মাছ খাবো, আর যদি মাছ না পাই তাহলে শাক খাবো। শাক তো আর কেউ বারণ করতে পারছে না, শাক খাবো। মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয়, ওকেই দেবো। ও কি করেছে, মেটে আলু তুলেছে একটা, সেটা মুদি দোকানে দেবে। কি বুদ্ধি দেখো, মুদি দোকানে দিয়ে তেল আর মশলা নেবে, তাহলে রান্না করে খেতে পারবে মাছ অথবা শাক। না দেয় তো মেটে আলু আমি আর দাদু খাবো, মেটে আলু খেয়ে নেবো, মেটে আলুটাই খেয়ে নেবো। যদি না দেয় সিদ্ধ করে খেয়ে ফেলবো একটু লবণ দিয়ে, কি হয়েছে তাতে? একটা লঙ্কা দেবো, গাছে লঙ্কা আছে, গাছে তো লঙ্কা ছিঁড়ে নিয়ে আসবো আর লবণ দিয়ে খেয়ে নেবো। লবণ যদি না থাকে পাশের বাড়িতে চেয়ে নিয়ে আসবো। লবণ চাইলে সবাই দেয়, অল্প দাম না। কি কি খাবো ভাবতে গিয়েই খিদে ভুলে যায় গো। কি কি খাবে এ ভাবতে হয়তো খিদে ভুলে যায়, কারণ প্রচুর খাবার তো, শাক, মেটে আলু, ভাত, মাছ, কত কিছু, এসব ভাবতে ভাবতে ওর খিদে ভুলে যায়। তখন ও লাফায় আর তখনও লাফায় নদীর জল। তখনও নদীর জল লাফাচ্ছে, মানে হালকা একটা স্রোত আছে। কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে, সে কি ভীষণ যুদ্ধ। এইবার ওর মনে পড়ে গেছে, স্কুলের সেই সাঁওতাল মাস্টার পড়ায় না, কি যুদ্ধ কি যুদ্ধ। তখন ও তো একা একা, এবার বাচ্চা মানুষ, ওর মনে কল্পনা এসে গেছে, কল্পনার কথা বলছে, সবাইকে ডাকছে। কাকে কাকে ডেকে বলছে? কাশবনকে ডেকে বলছে, আর বুনো ফুলকে ডেকে বলছে, আকাশকে, সবাইকে ডেকে বলছে, কি যুদ্ধ, তীর চলছে শন শন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট, কি যুদ্ধ কি যুদ্ধ। এটা শুনেছেন আগের দিন মাস্টারমশাইয়ের কাছে, তাই একা একাই বলে। দেখবা বাচ্চারা কি করে, কোনো কিছু শুনলে একা একা বলতে থাকে। দেখবা একটু ছোট যারা যারা 2 তে 3 তে পড়ে, ওরা যখন ফাঁকা জঙ্গল বাগানের মধ্যে একা একা থাকে, দেখবা একা একা গল্প করে। আর ও তো শুনেছে গল্প, তাই ও এই গল্পগুলো করলো। হ্যাঁ, এবার আমার প্রশ্ন নম্বর 2 নম্বর প্রশ্নটা কি থাকবে, যে এতোয়া চরের মধ্যে একা একা যুদ্ধের গল্প কেন করে? এতোয়া চরের মধ্যে যুদ্ধের গল্প কেন করে, প্রশ্ন থাকবে এটা। এর উত্তর কি হবে? এতোয়া ছোট মানুষ, চরে যখন কেউ থাকে না, ওর ফাঁকা সময় থাকে, তখন ওর মনে কল্পনা আসে, সাঁওতাল মাস্টারের মুখে শোনা গল্প নিজে নিজেই বলতে থাকে, এটা কল্পনায় বলে, তাই তো? এতোয়া জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে। ওই দেখো, এতোয়া কিন্তু জানে না কোন যুদ্ধের কথা, কিন্তু একটা যুদ্ধ, তাই ও যুদ্ধ বলতে থাকে। 1857-58 যুদ্ধের কথা, না অন্য কোন যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল, মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে। এই যে 1857-58 মানে সিপাহী বিদ্রোহ, ইংরেজদের বন্দুক ছিল আর এদের তীর ধনুক ছিল, এই যুদ্ধ না। মহাভারতের যুদ্ধ না। কোন যুদ্ধ? এটা তো জানে না ও, কারণ মাস্টার এক এক দিন এক এক গল্প বলে। ও জানেও না, পরোয়াও করে না। ও যেমন জানে না যে কোন যুদ্ধ, ওর কোনো আসে যায় না, ও কোন যুদ্ধ তাতে কি হয়েছে, বলার দরকার বলে দিই,
তীর চলছে, তীর চলছে কেমন সনসন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট। কি যুদ্ধ, কি যুদ্ধ, ওরে বাবা রে বাবা, সে কি যুদ্ধ, অনেক যুদ্ধ। যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই। দেখো ছোট মানুষের মন তো, কি বলছে যে যুদ্ধ কোনটা সাঁওতাল মাস্টার বলেছে, সে সেটা জানে না, তার জানার প্রয়োজনও নেই। যুদ্ধ তো হয়েছিল, এটা তো সত্যি কথা। তাহলে আমি যুদ্ধের গল্প করি, কার কাছে করব? কাশবনের কাছে করব, বুনো ফুলের কাছে করব, আকাশের কাছে করব, এদের কাছে করব। আমি কাশবন, বুনো ফুল, আকাশ, এদের সবাইকে আমি গল্প বলবো। এখন মাস্টার যে কোন গল্পের কথা বলেছে সেটা তো সে জানে না, তাই সে বলছে আমার জানার দরকার নেই, আমি পরোয়া করি না। পরোয়া করার অর্থ কি? সে বিষয়ে কোনো গুরুত্ব না দেওয়া, সে বিষয়ে না দেওয়া। গল্প তো যুদ্ধের, আমি যুদ্ধের গল্প করব। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম, এটা এক HW থাকবে তোমার বাড়ি থেকে 3 বার পড়বে রিডিং, 3 বার পড়া থাকবে। দুটো প্রশ্ন দিয়েছি, প্রশ্ন কয়টা দিয়েছি? দুটো। এই দুটো প্রশ্ন বাড়ি থেকে লিখে আনবে। আমরা আগামী ক্লাসে পরের পাঠে চলে যাব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।